দেখো দেখা যায় দুটো স্ক্রিন দেখা যায় ইকো ইয়নাচি এবং যে দুটো স্ক্রিন আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যালো। দেখা যাচ্ছে। হুম। দেখো আচ্ছা আর বড় করবো না, ঠিক আছে লেখাটা। আর একটু বড় করুন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। দেখো প্রথম সূত্র হচ্ছে ইকো ইয়নাচি। ইকো ইয়নাচি এখানে সূত্র পদচ্ছেদ কি হবে? ইকো এখানে হচ্ছে ষষ্ঠী একবচন, জন হচ্ছে প্রথমার একবচন এবং অচি হচ্ছে সপ্তমীর একবচন। বলে ইকহ জন অচি। ইকহ পদের অর্থ কি? ইক মানে হচ্ছে ই উ রি লড়ি। ইক বলতে চারটাকে বোঝায়। ইয়ন বলতে কি? ইয় ব র ল। এবং অচ বলতে কি? সমস্ত স্বরবর্ণ, হচ্ছে অচ। ইক বলতে ই উ রি লি। জন বলতে ইয় ব র ল এবং অচ বলতে সমস্ত স্বরবর্ণ। আর এই যেটা বললাম যে ষষ্ঠীর একবচন, এই যে দেখো আমি বলেছি যে ইকহ ইজ ইকুয়াল টু ষষ্ঠীর একবচন। ইকহ ইজ ইকুয়াল টু ষষ্ঠীর একবচন, তার মানে কি এখানে আছে যে ইক শব্দ তার সঙ্গে অস বিভক্তি। যেমন ধরো যেরকম হয় না যে রামস্য, এটা ষষ্ঠী একবচন, এটা ষষ্ঠী বিভক্তির এক বচন, তার মানে রাম যুক্ত অস। অস হচ্ছে ষষ্ঠী বিভক্তির এক বচন বিভক্তি, মানে ষষ্ঠীর একবচন। সু ঔ যস অম ঔট শস টা ভ্যাম ভিস ইয়ে ভ্যাম ভস অসি ভ্যাম ভস অস ওস আম, এই যে অস ষষ্ঠী। সু ঔ যস প্রথমা, অম ঔট শস দ্বিতীয়া, টা ভ্যাম ভিস তৃতীয়া, ইয়ে ভ্যাম ভস চতুর্থী, অসি ভ্যাম ভস পঞ্চমী, অস ওস আম, এই যে অস ষষ্ঠীর কবচন অস। তাহলে এটা হচ্ছে রাম শব্দের সঙ্গে অস বিভক্তি করলে রামস্য হয়, তেমনি এই ইকের সঙ্গে অস করলে হয় ইকহ। দেখো ইক বলতে কি কি বলেছি? ইক বলতে ই উ রিলরি। তাহলে অস মানে কি? এখানে অসের অর্থ হচ্ছে স্থান। অসের অর্থ স্থান বা স্থান। মানে ইক বলতে ই উ রিলরি আর অসের অর্থ স্থান। তাহলে ইকহ মানে কি হবে? ই উ রি রি এর স্থানে। দেখো ক্লিয়ার হ্যাঁ কিনা, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে ই উ রি এর স্থানে। হুম। তার মানে ইউ ইউ রি এর স্থানে কি হবে? জন। ইউ রি এর স্থানে জন হবে। জন বলতে ইয়ব রল। ইউ রি এর স্থানে কি হবে? জন হবে, মানে ইয়ব রল হবে। ইয়ব রল হবে কখন হবে? যদি অচ পরে থাকে। ইউ রি অর্থ লেখো। ইউ রি এর স্থানে জন হবে, অর্থাৎ ইয় ব র ল হবে যদি অচ পরে থাকে।
যদি অচ পরে থাকে তাহলে ইউ রিলি এর স্থানে জন হবে, ইয়বর অলা হবে না। উদাহরণ উদাহরণ সুধি উপাস্য, সুধ ই উপাস্য। দেখো এই যে ইকারটা, ইকার বলতে এই যে ইকার আছে, মানে ইকার বলতে কেবলমাত্র হ্রস্ব ইকার এমন নয়, ইকার বলতে হ্রস্ব দীর্ঘ সব। তাহলে দেখো এই যে ইকার আছে, এই যে ইক আছে, দেখো ইকের স্থানে কি হবে, জন হবে, ইকের স্থানে জন হবে, ঠিক আছে না। স্থানে ই উ রি রি, আদেশ জ ব র ল। তার মানে যদি স্থানী ইকার থাকে তাহলে জকার আসবে, উকার থাকলে বকার আসবে, রিকার থাকলে রকার আসবে, রিকার থাকলে লকার আসবে। ইকার থাকলে জকার আসবে, হ্যাঁ, ইকার থাকলে জকার, উকার থাকলে বকার, রিকার থাকলে লকার, রিকার থাকলে লকার আসবে। তাহলে দেখো ইকের পরে যদি অচ থাকে, ইকের পরে যদি অচ থাকে তাহলে ইকের স্থানে জন হবে। তাহলে ইকের পরে অচ আছে, অচ মানে স্বরবর্ণ, উকার স্বরবর্ণ আছে, তাহলে ইকার স্থানে কি হবে, ইকারের স্থানে কি হবে, হ্যাঁ ইয়কার হবে। ইয়কার হবে। তাহলে সুধ ইয়, সুধ ইয় উপাস্য, সুধ ইয় উপাস্য, তাহলে যোগ করলে হবে শুদ্ধি উপাস্য। ধরো আরেকটা উদাহরণ দিলাম যে মধু যুক্ত অরি, মধ উ যুক্ত অরি, তাহলে এখানে কি আসবে, মধ উ যুক্ত অরি কি আসবে এখানে, মধু যুক্ত অরি, এখানে মধ উ যুক্ত অরি কি আসবে এখানে, উকারটা হচ্ছে ইক, আর পরে অকার অচ আছে, ব, হ্যাঁ বলো, ব আসবে তাই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে মধ উ এর স্থানে ব ব আসবে। অরি, তাহলে হলে মধুবরি এরকম হবে। পরবর্তী সূত্র, স্থানে অন্তর অন্তরতমঃ। স্থানে অন্তরতম, কি হবে না, স্থানে সপ্তমীর এক বচন, অন্তর অন্তরতমঃ, এটা হচ্ছে প্রথমার এক বচন। স্থানে সপ্তমীর এক বচন, অন্তরতমঃ প্রথমার এক বচন। এখন স্থানে পদের অর্থ কি, এটা খুব একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্থানে পদের অর্থ কি, স্থানে পদের অর্থ কি না, স্থানে পদের অর্থ হচ্ছে প্রসঙ্গ, বা স্থান মানে প্রসঙ্গ আর স্থানে মানে প্রসঙ্গে, স্থান মানে প্রসঙ্গ আর স্থানে মানে প্রসঙ্গে, মাথায় রাখতে হবে। স্থান মানে প্রসঙ্গ আর স্থানে মানে প্রসঙ্গে। প্রসঙ্গে বলতে কি না, প্রসঙ্গে বলতে এরকম বুঝতে হবে যে, প্রসঙ্গ বলতে এরকম বুঝতে হবে যেখানে ইকের স্থানে জন আদেশের প্রসঙ্গ হয়, যেখানে যেখানে ইকের স্থানে জন আদেশের প্রসঙ্গ হয়, সেখানে স্থানকে কেন্দ্র করে
বা উচ্চারণ স্থানকে, এখানে স্থান বলতে উচ্চারণ স্থান, উচ্চারণ স্থানকে কেন্দ্র করে আদেশটি হবে। কি বললাম? উচ্চারণ স্থানকে কেন্দ্র করে আদেশ হবে। যেখানে যেখানে ইকের স্থানে জন আদেশের প্রসঙ্গ হয় সেখানে উচ্চারণ স্থানকে কেন্দ্র করে আদেশটি হবে। কিরকম? সুধি উপাস্য, এই যে লিখেছিলাম, দেখো উদাহরণ যদি শুদ্ধ ই উপাস্য, শুদ্ধ ই উপাস্য, এই যে শুদ্ধ ই উপাস্য, এখানে ইকারের উচ্চারণ স্থান কি? মানে উচ্চারণ স্থানকে কেন্দ্র করে হবে, উচ্চারণ স্থানকে কেন্দ্র করে হবে বলতে কিরকম? মানে যেটা স্থানী, মানে যিনি বসে আছেন, ইকার বসে আছে, এর সঙ্গে যার উচ্চারণ স্থান মিলবে সে আসবে, ইকারের সঙ্গে উচ্চারণ স্থান যার মিলবে সে আসবে। ঠিক আছে? কিরকম না, ইকারে উচ্চারণ স্থান কি? ইচু ইয় শানাম তালু, অর্থাৎ ইকারের উচ্চারণ স্থান হচ্ছে তালু, ইকারের উচ্চারণ স্থান তালু। ঠিক আছে? অতএব ইকারের উচ্চারণ স্থান তালু। আচ্ছা, আদেশ কি কি ছিল? ইয়, দেখো ইয়কারেরও তালু, এই যে ই চ আছে, এই যে ই চু ইয়, তার মানে ইয়কারেরও তালু। ইয় ব, বকারের কি? বকারে হচ্ছে উপু পদ্মানিয়ানাম ওষ্ঠ, মানে বকারে হচ্ছে ওষ্ঠ। র, ঋতু র শানাম মূর্ধা, মানে রকারে হচ্ছে মূর্ধা, আর ল হচ্ছে ঋতু লসানাম দন্তা, লয়ের দন্ত। লয়ের উচ্চারণ স্থান দন্ত, রয়ের উচ্চারণ স্থান মূর্ধা, বয়ের উচ্চারণ স্থান ওষ্ঠ, আর জয়ের উচ্চারণ স্থান তালু। তাহলে ভেবে দেখো, মানে এইগুলো হচ্ছে আদেশ। ইয়ব রল হচ্ছে আদেশ, আর ই হচ্ছে স্থানী। তাহলে স্থানীর সঙ্গে কার উচ্চারণ স্থান মিলছে? স্থানীর সঙ্গে কার উচ্চারণ স্থান মিলছে বলো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? মানে এই যে ইকারের উচ্চারণ স্থান তালু, তার সঙ্গে এখানে কার উচ্চারণ স্থান মিলেছে? জকারের। জকারের। তাই এখানে ইকারের স্থানে জকার আদেশ হয়েছে। তাই দেখো, স্থানে অন্তরতম সূত্রের যে বৃত্তি আছে, স্থানে অন্তরতম সূত্রের যে বৃত্তি আছে, বলেছে যে প্রসঙ্গে সতি সদৃশতম আদেশস্যাৎ, প্রসঙ্গে সতি সদৃশতম আদেশস্যাৎ, মানে হচ্ছে যদি ইকারের স্থানে জকারের প্রসঙ্গ হয়, ইকারের স্থানে যদি জকারের প্রসঙ্গ হয়, মানে ইকের স্থানে যদি জন আদেশের প্রসঙ্গ হয়, ইকের স্থানে যদি জন আদেশের প্রসঙ্গ হয়, সেখানে যেটা অন্তরতম আদেশ, অন্তরতম বলতে কি দিক থেকে? না, উচ্চারণ স্থানের দিক থেকে। উচ্চারণ স্থানের দিক থেকে যেটা অন্তরতম, সেটা এখানে বসবে, অন্যটা বসবে না। পরবর্তী সূত্র আছে অনচিচ। পদচ্ছেদ, অনচি হচ্ছে সপ্তমীর এক বচন, এবং চ হচ্ছে অব্যয় পদ। ঠিক আছে? মানে বিভক্তি শূন্য।
শূন্য বিভক্তি, অব্যয়পদ শূন্য বিভক্তি। এখন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে অচের পরে জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দ্বিত্ব হবে যদি পরে অচ না থাকে। অচের পরে জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দ্বিত্ব হবে যদি অচ না থাকে, মানে অচের পরে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, অচের পরে বিদ্যমান জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দ্বিত্ব হবে যদি পরে অচ না থাকে। মানে ওই যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ তার পরে যদি আর অচ না থাকে, এটা হচ্ছে বক্তব্য। তা উদাহরণ কি হবে? তার আগে বলি জ্বর মানে কি। জ্বর বলতে ইয়বরল হ য়, জ্বর হচ্ছে হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন বর্ণ জ্বর। আর অচ মানে তো জানো স্বরবর্ণ, অচ মানে সমস্ত স্বরবর্ণ। এই হচ্ছে ব্যাপার। তা উদাহরণ কি বলছে দেখো, যে উদাহরণটা ছিল সেটাই হবে। তাহলে আমরা দাঁড়িয়ে আছি এরকম এই জায়গায়, শুদ্ধিউ পাস্য, এখানে দাঁড়িয়ে শুদ্ধিউ পাস্য। এটাকে ভাঙলে হবে দেখো এরকম, শুদ্ধ ইয় উপাস্য, শুদ্ধি উপাস্য, জাস্ট ভাঙলাম শুদ্ধ ইয় উপাস্য। আর একটু আমি বর্ণ বিশ্লেষণ করছি, দন্ত স উ ধ ইয় উপাস্য। এরপর দেখো আমরা যেটা চাইছি সেটা পেয়ে যাব। কি চাইছি না, আমরা যেটা সমস্যা হচ্ছে বা যেটা সূত্রের যে তাৎপর্য, সূত্রের যে বক্তব্য সেটা পাবো। অচের পরে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, দেখো উকারটা অচ, অচের পরে বিদ্যমান জ্বর প্রত্যাহারস্থ বর্ণ হচ্ছে ধকার। জ্বর প্রত্যাহারস্থ বর্ণ কোনটা? জ্বর প্রত্যাহারস্থ বর্ণ হচ্ছে সমস্ত ব্যঞ্জন বর্ণ। জ্বর প্রত্যাহারস্থ বর্ণ হচ্ছে সমস্ত ব্যঞ্জন বর্ণ, কেবলমাত্র কাকে বাদ দিয়ে? কেবলমাত্র জকারকে, হকার, জকারকে বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন বর্ণ জ্বর প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে ধকার, কিন্তু আপনি তো বললেন হকারকে বাদ দিয়ে। হ্যাঁ সরি হ্যাঁ ইয়কার, হকারকে বাদ দিয়ে একদম। তাহলে হকারকে বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন। তাহলে এখানে হকার নেই, মানে ধকার, ধকারটা জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, ধকারও জ্বর প্রত্যাহারস্থ বর্ণ। অতএব অচের পরে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ তার দ্বিত্ব হবে পরে যদি অচ না থাকে। না এখানে পরে অচ নেই, দেখো ইয়কার আছে, পরে অচ নেই, অতএব এর দ্বিত্ব হয়ে যাবে। অতএব এর দ্বিত্ব হয়ে যাবে, দ্বিত্ব মানে ডবল হবে। তাহলে দন্তস্য উ ধ ধ ইয় উপাস্য, যোগ করলে দন্তস্বরাসু ধ ধ জফলা উপাস্য, এটা হলো, এটা হচ্ছে সূত্রের অর্থ। পরের সূত্র হচ্ছে ঝলাম যশ ঝসি, ঝলাম যশ ঝসি। পদচ্ছেদ কি? ঝলাম ষষ্ঠীর বহুবচন, যশ, যশ কি? যশ হচ্ছে প্রথমার এক বচন, এবং ঝসি সপ্তমীর এক বচন। ঝল বলতে, ঝল বলতে বর্গের বর্গের ঝল, বর্গের 1 2 3 4 স স স এবং হ।
বর্গের 1 2 3 4 বলতে, বর্গের 1 2 3 4 বলতে না প্রথম বর্ণ মানে ক চ ট ত প, দ্বিতীয় বর্ণ খ ছ ঠ থ প, তৃতীয় বর্ণ গ জ ড দ ব, আর চতুর্থ বর্ণ ঘ ঝ ঢ ধ ভ। তাহলে 1 2 3 4 বলতে এইগুলো। আর স স স স স স স এবং হ। যশ বলতে বর্গের তৃতীয় বর্ণ 3 মানে জব গড দশ। আর ঝস বলতে ঝস বর্গের 3 এবং 4, জব গড ঝভই ঘ ঢ ধস জব গ, হ্যাঁ বর্গের 3 4 মানে 3 নম্বর বর্ণ এবং 4 নম্বর বর্ণ। এর অর্থ হচ্ছে, সূত্রার্থ হচ্ছে এরকম যে ঝলের স্থানে যশ হবে যদি ঝস পরে থাকে। ঝলের স্থানে যশ হবে যদি ঝস পরে থাকে। সূত্রার্থ। শুদ্ধি উপাস্য এটা ছিল, ভাঙব। তন্তস্য উ ধ ধ য় উপাস্য। কি বলা আছে? ঝলের স্থানে যশ হবে, ঝল এর স্থানে যশ হবে যদি ঝস পরে থাকে। কি বললাম? ঝলের স্থানে যশ হবে যদি ঝস পরে থাকে। না কিরকম আমরা একটু দেখব। না ঝল বলতে দেখো, এটা দেখো ঝল, ঝল হ্যাঁ কি না? এটা ঝল হ্যাঁ কি না? ঝল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কি করে ঝল হচ্ছে ওটা? কি করে ঝল হচ্ছে বলো একটু, কি করে ঝল হলো? ঝল বলতে বর্গের 1 2 3 4 এবং স স স হ। ঝল হচ্ছে বর্গের 1 2 3 4 এর স স স হ। তাহলে এটা বর্গের কত নম্বর বর্ণ? এটা ধকারটা কত নম্বর বর্ণ? ধকারটা বর্গের কত নম্বর বর্ণ? 4 নম্বর। 4 নম্বর। ধকারটা বর্গের 4 নম্বর বর্ণ। অতএব এটা ঝল। তাহলে ঝলের স্থানে যশ হবে যদি ঝস পরে থাকে। দেখো এই ধকারটা ঝস হ্যাঁ কিনা দেখো, দ্বিতীয় ধকারটা ঝস হ্যাঁ কিনা? হ্যাঁ। ঝস বলতে কি কি? 3 4, কেবলমাত্র 3 4। তাহলে 4 এটা। তাহলে ঝলের পরে যদি ঝস থাকে তাহলে সেই ঝলের স্থানে যশ হবে। তাহলে এখানে যশ বলতে তৃতীয় বর্ণ স উ। এখানে যশ কোনটাকে নেব? জ ব গ ড দ কোনটাকে নেব? মানে যশ বসবে এই 5টার মধ্যে আমাকে একজনকে নিতে হবে, সবাইকে তো নিতে পারবো না। ঝলের স্থানে যশকে বসাবো। যশ বলতে এই 5 জন, 5 জনকার মধ্যে কোনটাকে নেব? ধয়ের স্থানে কাকে নেব? এই ধয়ের নিজের বর্গ কোনটা? ত থ দ ধ দন্ত ন। ধয়ের নিজের বর্গ কোনটা? দ। দ। তাহলে দকে নিলাম। বাকি সব যেমন লিখে দিলাম।
তাহলে দন্তস্বরাসু দ ছিল, এখন ধ হলো, যে শুদ্ধি উপাস্য এটা হলো। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ। পরবর্তী সূত্র, এটা ষষ্ঠী একবচন। ষষ্ঠীর একবচন ক্লাস নিয়ে কল ব্যাক করছে। আর লোপহ এটা হচ্ছে প্রথম একবচন। তাহলে ষষ্ঠীর একবচন এবং প্রথম একবচন এই দুটো গেল। অর্থ কি? সূত্রার্থ হচ্ছে যে রকম যে সংযোগান্তস্য মানে কি? সংযোগের অন্ত, সংযোগস্য অন্তঃ সংযোগান্ত, আর সেই সংযোগান্তস্য সংযোগের যেটি অন্ত, সেই অন্ত বর্ণের লোপ হবে। সংযোগের যেটি অন্ত, সেই অন্তবর্ণের লোপ হবে। উদাহরণ কিরকম হবে? ধরে বললাম এই যে আমরা যে শুদ্ধি উপাস্য করলাম, এটাকে ভাঙলে কি হবে? দন্তস্ব উ দ ধ ইয় উপাস্য। দেখো এইখানটা হচ্ছে পরস্পর সংযুক্ত, এইখানটা পরস্পর সংযোগ আছে এখানে। তাহলে এই যে সংযোগ আছে, তাহলে এই সংযোগের অন্তিম বর্ণ কোনটা? সংযোগের অন্তিম বর্ণ কোনটা? এই যে তিনটে সংযোগ আছে, তিনটে বর্ণের সংযোগ আছে, এই তিনটে বর্ণ জকার, এটা কতবার জিজ্ঞেস করতে হবে। তাহলে তিনটে বর্ণের যে সংযোগ আছে, তাহলে এর মধ্যে অন্তিম বর্ণ কোনটা? জকার। তাহলে এই জকারের লোপ প্রাপ্তি হবে এখানে, যদিও লোপটা হবে না, সেই কেন হবে না সেখানে আছে, এখানে পরে আছে। তাহলে জকারের লোপ প্রাপ্তি হবে, ঠিক আছে? তাহলে সংযোগান্তস্য লোপঃ মানে হচ্ছে সংযোগের যেটি অন্ত। এই যে দ ধ জ, এটা তিনটে একসঙ্গে সংযোগ, তিনটে একসঙ্গে সংযুক্ত হয়ে আছে, তিনটে একসঙ্গে সংযুক্ত হয়ে, ঠিক আছে? তাহলে এদের যেটা অন্ত মানে জকার, তার লোপ হয়ে যাবে। তাহলে লোপ প্রাপ্তি হবে, কিন্তু এখানে হবে না, অন্য স্থলে হতে পারে, কিন্তু এখানে হবে না। আচ্ছা দেখো পরবর্তী সূত্র, আচ্ছা সংযোগের অন্ত বর্ণরূপে যদি জন প্রত্যাহারস্থ বর্ণ থাকে তাহলে তার লোপ হবে না। সংযোগের অন্তবর্ণরূপে যদি জন প্রত্যাহারস্থ বর্ণ থাকে তাহলে তার লোপ হবে না। জন প্রত্যাহারস্থ কি কি? জন প্রত্যাহারস্থ বর্ণ কি কি আছে? য় ব র ল, এইগুলো। দেখো এই যে সংযোগের অন্তবর্ণ,
এই সংযোগটা পেয়েছিলাম, এর অন্তবর্ণ কি জন প্রত্যাহারস্থ বর্ণ আছে? দেখো তো ভেবে। হ্যাঁ। তাহলে জন প্রত্যাহারস্থ আছে, জন প্রত্যাহারস্থ বর্ণ আছে, অতএব এর লোপটা হবে না। মানে সংযোগান্তস্য লোপঃ এই সূত্র দিয়ে লোপের প্রাপ্তি হলেও এখানে লোপটা কিন্তু হবে না, এখানে লোপটা হবে না, দিয়ে ওই রকমই থেকে যাবে। এবার অন্যান্য ক্ষেত্রে কিন্তু লোপ হবে, কেবলমাত্র যদি মানে যেখানে জকার থাকবে, বকার থাকবে, রকার থাকবে, লকার থাকবে সংযোগের অন্তবর্ণ রূপে, সেখানে লোপটা হবে না, অন্যত্র হবে। চলো নেক্সট সূত্র হচ্ছে এচো ইয়াবা ইয়াবাহ। এগুলো সহজ, তোমরা আগেও পড়েছো। পদচ্ছেদ হচ্ছে এচহ, ষষ্ঠীর বহুবচন, আর অয় বায়াবহ প্রথমার বহুবচন। স্থানী হচ্ছে এইচ ইজগল টু এ ও ওই ও, এটা স্থানী। আর আদেশ হচ্ছে অয় অব আয় আব। অয় অব আয় আব, ঠিক আছে, এটা হচ্ছে আদেশ। স্থানীয় হচ্ছে ওটা, আদেশ হচ্ছে এগুলো। তাহলে এই যে স্থানীয় এবং আদেশ, মানে বক্তব্য হচ্ছে, সূত্রার্থ হচ্ছে, যদি এইচ এর পরে অচ থাকে তাহলে এইচ এর স্থানে ক্রমানুসারে অয় অব আয় আব আদেশ হবে। যদি এইচ এর পরে অচ থাকে তাহলে এইচ এর স্থানে ক্রমানুসারে অয় অব আয় আব আদেশ হবে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে নৌ অক, ন ও অক। দেখো এটা এইচ, ঔকারটা এইচ, হ্যাঁ কি না? ঔকারটা এইচ, এইচ বলতে এ ও ওই ও, এইচ বলতে এ ও ওই ও। তাহলে ঔকারটা এইচ, এইচ এর পরে অচ আছে, এইচ এর পরে অচ আছে, অকারের অকের অকারটা অচ, এইচ এর পরে অকের অকারটা অচ, তাহলে এইচ এর পরে অচ আছে, তাহলে ঔকারের স্থানে কি আদেশ হবে? সরি ভুল, আমি এটা ইয়ে লিখেছি, নই হবে, নই। তাহলে কি হবে? ওই কারের স্থানে কি আদেশ হবে এখানে? আই। ন আই অক যোগ করলে নায়ক, নায়ক, ঠিক আছে। যদি বলা হয় যে গই অক, তাহলে কি হবে? গ গায়ক, ওই অক হবে গায়ক। যদি বলা হয় এরকম যে পৌ অক, তাহলে কি হবে? প ও অক কি হবে? পাবক। আব অক পাবক, ঠিক আছে। যদি বলা হয় যে এইরকম হরে এ, হর এ এ কি হবে? একার স্থানে কি আদেশ হবে? হর হর একার অয় এ যোগ করলে হরে।
পরে একটা একার আছে যে প্রথম একারের জন্য অয় এলো, আর দ্বিতীয়টা একার আছে, তাহলে হর এ। এইভাবে এগুলো এচয় অবয় সূত্রটা আদেশ হয়, মানে এচের স্থানে পরে যদি অজ থাকে তাহলে আদেশ হয়, অয় অব আই আব আদেশ হয়। পরবর্তী দেখো বান্ত ই প্রত্যয়ে, বান্তঃ হচ্ছে প্রথম আর এক বচন, ই এটা হচ্ছে সপ্তমীর এক বচন, এটা হচ্ছে বিশেষণ। প্রত্যয়ে এটাও সপ্তমীর এক বচন, হচ্ছে বিশেষ্য, মানে প্রত্যয়ে এটা হচ্ছে বিশেষ্য, আর তার বিশেষণ হচ্ছে ই প্রত্যয়, ঠিক আছে। এর অর্থ কি দেখো, আর যে বান্ত, বান্ত মানে হচ্ছে, আচ্ছা বান্ত পদের তাৎপর্য কি? বান্ত দেখো, ওই যে এচো ইয়াবায়াবহ এই সূত্রে, এচো ইয়াবায়াবহ এই সূত্রে যে চারটি আদেশের কথা বলা হয়েছে, অর্থাৎ অয় অব আয় আব, এই চারটি আদেশের মধ্যে বকার অন্তে আছে যেগুলোর, সেইগুলি বান্ত পদের দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে এচয় অবয়বা এই সূত্রে যে চারটি আদেশের কথা বলা হয়েছে, অর্থাৎ অয় অব আই আব, মানে এই যে ওই সূত্রতে অয় অব আই আব এই চারটি আদেশ, এই চারটি আদেশের মধ্যে বকার অন্তে আছে যাদের, সেইগুলোকে বান্ত পদের দ্বারা বলা হয়েছে। তাহলে অকার অন্তে আছে কোনগুলোর? বকার অন্তে আছে অব আর আব। অব আর আব এবং আব। তাহলে বান্ত বলতে অব এবং আব এই দুটোকে বুঝতে হবে, ঠিক আছে। সূত্রার্থ, যকার আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে, তাহলে এচের পরে যকার আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে, এচের পরে যকার আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে, তাহলে বান্ত আদেশ হবে, অথবা আব আদেশ হবে। এচের পরে যকার আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে, মানে যকার আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে এচের স্থানে, এটা এচের স্থানে হবে, ঠিক আছে। এরকম মানে এচ এর স্থানে বান্ত আদেশ হবে। কখন হবে? যকার আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে, এচ এর স্থানে বান্ত আদেশ হবে। কখন হবে? যকার আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকে। দেখো বুঝতে পারবো উদাহরণ দিলে। কিরকম না, যদি বলা হয় গো যত, গো যুক্ত যত, এই যত প্রত্যয়ের যে তকারটা ইত সংজ্ঞা হয়ে লোপ যাবে, যে গো যুক্ত ইয়। দেখো প্রত্যয় ছিল যত, তার আদি বর্ণ কোনটা? জ। প্রত্যয় ছিল যত, তার আদি বর্ণ জ। তাহলে যকার আদিতে আছে এমন প্রত্যয় আছে? যকার আদি প্রত্যয় আছে এখানে? প্রত্যয় হচ্ছে যত,
আচ্ছা, এই যৎ প্রত্যয়ের আদিবর্ণ জ, তাহলে জকার আদিতে আছে এমন প্রত্যয় কি এখানে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ আছে। আছে। তাহলে এইচ, এইচ মানে এই যে গো, গ ও জ, তাহলে এখানে এইচ মানে এই যে ঔকার, এর স্থানে কি আদেশ হবে? বান্ত আদেশ হবে, মানে হয় অব না হয় আব। তাহলে কোনটা আদেশ হবে? ঔকারের স্থানে কি আদেশ হয়? অব আদেশ হবে। অব হবে। তাহলে গ অব ইয় যোগ করলে হবে গব্য। গব্য, এই গব্য পদের অর্থ হচ্ছে গোহ বিকার, এগুলো খেয়াল রাখবে। গব্য পদের অর্থ হচ্ছে গোহ বিকার, মানে গরু থেকে উৎপন্ন যা কিছু পদার্থ সেটাকেই বলা হয় গব্য। মানে যেমন দুধ গরু থেকে উৎপন্ন, তাহলে এটা কিন্তু গব্য বলতে পারি। গোহ বিকার, বিকার মানে হচ্ছে উৎপন্ন বা জাত, তাহলে গরু থেকে জাত হচ্ছে দুধ, অতএব দুধ হচ্ছে গব্যম। গোবর, ঠিক আছে, গরু থেকে যে বর্জ্য পদার্থ বের হয় গোবর, সেটাও গোজাত, অতএব গব্য। তাহলে এইগুলো হচ্ছে গব্য পদের দ্বারা বোঝায়। আরেকটা উদাহরণ আছে, উদাহরণ 2, মানে গব্যম এর ব্যুৎপত্তি হচ্ছে গোহ বিকারঃ, মাথায় রাখবে, গোহ বিকারঃ গব্যম। আর নাবা তার্জম নৌ যত, নাবা তার্জম মানে হচ্ছে নৌকার দ্বারা ত্বরণ যোগ্য। নৌকার দ্বারা ত্বরণ যোগ্য মানে হচ্ছে যে ধরো একটা নদীতে বন্যা হয়েছে, এত বন্যা হয়েছে জল প্রচুর বেড়ে গেছে। তাহলে ওই যে নদী দিয়ে কি করে পারাপার করছে না, ছোট নৌকা আছে, মোটামুটি ছোট নৌকা আছে। সেই নৌকার মধ্যে কেউ যদি বলে আমি 50 বস্তা ধান একসঙ্গে নিয়ে যাব, সেই ছোট নৌকার মাধ্যমে কেউ যদি বলে যে আমি 50 বস্তা ধান একসঙ্গে পার করবো ওই পারে, সেটা কি হবে? হ্যাঁ কি না? না। তাহলে হবে না। তার মানে কি নৌকার দ্বারা ত্বরণযোগ্য নয় সেটা। নাবা তার্জম নাব্যম হয়, নাব্যম মানে যেটা নৌকার দ্বারা ত্বরণযোগ্য, মানে পার করার যোগ্য। হ্যাঁ, তুমি যদি বলো যে 5 জন মানুষ একসঙ্গে পেরোবো, সেটা হতে পারে। তার মানে 5 জন মানুষ একসঙ্গে পেরোবে, অতএব সেটা নাবা তার্জম হবে। কিন্তু যে নৌকার দ্বারা ত্বরণযোগ্য একসঙ্গে তুমি 50 বস্তা ধান, সেটা হবে না কিন্তু। অতএব ওই নাবা তার্জম মানে নাব্যম, মানে নৌকার দ্বারা ত্বরণযোগ্য। নৌযুক্ত ইয়ত ন ও জ, তাহলে এখানে সূত্র হচ্ছে বান্ত ই প্রত্যয়, এটা দিয়ে হবে। আর এখানে আগেও একই সূত্র দিয়ে হবে, এখানে হচ্ছে অবটা আসবে, বান্ত ই প্রত্যয়। তাহলে এখানে ঔকারের স্থানে আসবে আকার, এই আব দিয়ে এটা হবে, যোগ করলে হবে নাব্য। অতএব নাব্য পদের অর্থ কি? নাবা তার্জম, মানে নাবা কি করে হচ্ছে? এটা হচ্ছে নৌ শব্দের তৃতীয়ার এক বচন, শব্দ হচ্ছে নৌ, তার তৃতীয়ার এক বচন নাবা। নৌ শব্দ তার তৃতীয়ার এক বচন নাবা, মানে নৌকার দ্বারা ত্বরণযোগ্য, তার্জম ত্বরণযোগ্য, সেটা হচ্ছে নাব্যম।